আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মাঝে আছি আলাইন ভাইয়া। আজকে আমরা রসায়ন চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণীর দ্বিতীয় ভিডিও নিয়ে চলে আসলাম। তো গত ভিডিওতে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীর মৌলের অবস্থান নির্ণয় করা কিন্তু শিখে এসেছি, যেটা তোমাদের জন্য একেবারে 7 স্টার। এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস, যেটা আগের ভিডিওতে আমি কিন্তু আপলোড করে দিয়েছি। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্যায় সারণীর ব্যতিক্রম। তো পর্যায় সারণীর ব্যতিক্রমের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, ল্যান্থানাইড সারি এবং অ্যাক্টিনাইড সারির মৌলগুলো কিন্তু ব্যতিক্রম নিয়ম প্রদর্শন করে। তো এই ক্ষেত্রে এগুলো কেন ব্যতিক্রম নিয়ম প্রদর্শন করে সেই সম্পর্কে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো শুরুতে আমরা যদি হাইড্রোজেনের ক্ষেত্রে দেখি, তাহলে হাইড্রোজেনের আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি, তাহলে আমরা দেখব হাইড্রোজেন 1 এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে 1s অন। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যদি এর অবস্থান নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমরা নিয়মটা জানি হচ্ছে যে এর সবচেয়ে বাইরের শক্তি স্তর কত? 1। তাহলে এই ক্ষেত্রে 1 নম্বর পর্যায়ের এটা কিন্তু মৌল। তাহলে 1 নম্বর পর্যায়ের মৌল হলে আমরা কি জানি যে সবচেয়ে বাইরের শক্তি স্তরে যদি শুধুমাত্র s অরবিটাল থাকে, সেই ক্ষেত্রে s অরবিটালে ইলেকট্রন সংখ্যা হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে s অরবিটালে ইলেকট্রন সংখ্যা কতটি আছে? 1। তাহলে এর গ্রুপ সংখ্যা কত হবে? 1 হবে। তাহলে আমরা বলতে পারি 1 নম্বর পর্যায়ের 1 নম্বর গ্রুপে অবস্থিত কার? হাইড্রোজেনের অবস্থান। তাহলে এই অনুযায়ী এটা কি ঠিক আছে? অবশ্যই ঠিক আছে, কারণ 1 নম্বর পর্যায়ের 1 নম্বর গ্রুপে কিন্তু হাইড্রোজেনের অবস্থান দেওয়া আছে। তাহলে এই অনুযায়ী যদি ঠিক থাকে, তাহলে এটা আবার ব্যতিক্রম হলো কিভাবে? তোমাদের মনে অবশ্যই প্রশ্ন আসতে পারে। তো ব্যতিক্রম হলো কিভাবে? দেখো, হাইড্রোজেনের যে 1 নম্বর গ্রুপটা রয়েছে, এই 1 নম্বর গ্রুপে হাইড্রোজেন ব্যতীত লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম যে মৌলগুলো রয়েছে, এই মৌলগুলো হচ্ছে ক্ষার ধর্ম প্রদর্শন করে। কি ধর্ম প্রদর্শন করে? ক্ষার ধর্মী। কিন্তু হাইড্রোজেন হচ্ছে অধাতু। হাইড্রোজেন কি? হাইড্রোজেন একটা অধাতু। এই ক্ষেত্রে হাইড্রোজেনের যেই ধর্ম রয়েছে, সেই ধর্মটা 1 নম্বর গ্রুপের সঙ্গে মিলে যায়। আবার দেখবা হচ্ছে 17 নম্বর যে গ্রুপ রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ঠিক আছে, এইটার সাথেও কিন্তু মিলে যায়। তাহলে একই সঙ্গে 1 নাম্বার এবং 17 নাম্বার গ্রুপের সঙ্গে কিন্তু হাইড্রোজেন মিলে যায়। 17 নাম্বারের গ্রুপটা হচ্ছে হ্যালোজেন মৌল। কি মৌল? হ্যালোজেন মৌল। তাহলে কিভাবে মিলে যায়? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। দেখো, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে হাইড্রোজেনের কক্ষপথে দেখবো যে ইলেকট্রন আছে একটা। তাহলে এটা যদি পূর্ণ হতে হয়, তাহলে আরো একটা ইলেকট্রন কিন্তু তার গ্রহণ করতে হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে হাইড্রোজেন কি করে? ইলেকট্রন ত্যাগ করে দেয়। 1 নাম্বার কক্ষ অনুযায়ী আমরা যদি লক্ষ্য করি, সেই ক্ষেত্রে আমরা দেখো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা করি, তাহলে লিথিয়াম 3, তাহলে 1s2 2s অন। তাহলে এই ক্ষেত্রে লিথিয়ামের ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 1টা ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে কিন্তু তার আরো 7টা ইলেকট্রন লাগবে স্থিতিশীলতা অর্জন করার জন্য। সেই ক্ষেত্রে কি করবে? ইলেকট্রন কিন্তু সে একটা ত্যাগ করে দিবে। ইলেকট্রন সে একটা ত্যাগ করে দিবে। তাহলে এই ক্ষেত্রে যদি ইলেকট্রন সে ত্যাগ করে, তাহলে ইলেকট্রন ত্যাগ করে সে লিথিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয়ে যাবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কি হয়? যে লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম ধনাত্মক আয়নে কিন্তু পরিণত হয়, লিথিয়াম প্লাস আয়ন। তাহলে এটা কি? ইলেকট্রন ধনাত্মক আয়নে কিন্তু পরিণত হয়েছে। হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করি? হাইড্রোজেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করে কি? হাইড্রোজেন ধনাত্মক আয়নে কিন্তু পরিণত হয়ে যাবে। হাইড্রোজেন প্লাস আয়নে কিন্তু পরিণত হয়। কোন ক্ষেত্রে? যখন সে 1 নম্বর গ্রুপে থাকে। 1 নম্বর গ্রুপে থাকে। তাহলে 1 নম্বর গ্রুপে নিয়ম অনুযায়ী সে একটা ইলেকট্রন কিন্তু ত্যাগ করবে। কিন্তু এই ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে হাইড্রোজেনের কক্ষপথটা পূর্ণ হইতে কিন্তু একটা ইলেকট্রন লাগে। একটা ইলেকট্রন সে যদি গ্রহণ করে, তাহলে কিন্তু তার কক্ষপথটা পূর্ণ হয়ে স্থিতিশীলতা কিন্তু সে অর্জন করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে সে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাও আছে, এই ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাও রয়েছে। কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে যদি দেখো, লিথিয়ামের ক্ষেত্রে কিন্তু সে গ্রহণ করতে পারবে না, ইলেকট্রন কিন্তু সে ত্যাগ করতে হবে। সোডিয়াম, তারপরে পটাশিয়াম, রুবিডিয়াম সবগুলোর ক্ষেত্রে কিন্তু একটা ইলেকট্রন সে তারা কিন্তু ত্যাগ করে দেয়। তাহলে এই নিয়ম অনুযায়ী, মানে এই ছক অনুযায়ী হাইড্রোজেনের অবস্থান কিন্তু 1 নম্বরে হওয়ার কথা না। কেন হওয়ার কথা না? কারণ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এগুলো ইলেকট্রন কিন্তু গ্রহণ করার প্রবণতা নাই, কিন্তু হাইড্রোজেনের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা রয়েছে। আবার যদি আমরা 17 নম্বর গ্রুপের ক্ষেত্রে দেখি, তাহলে 17 নম্বর গ্রুপে কি রয়েছে? ফ্লোরিন রয়েছে। ফ্লোরিন কত? ফ্লোরিন হচ্ছে 9। তাহলে ফ্লোরিন 9। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি 1s2 2s2 2p 5। তাহলে এই ক্ষেত্রে দেখো দিনই তার ইলেকট্রন রয়েছে 2টা 7টা। তাহলে ইলেকট্রন সে কি করবে? একটা ইলেকট্রন পাইলে কিন্তু তার দ্বিতীয় কক্ষপথটা কিন্তু পূরণ হয়ে যাইতেছে। তাহলে এই ক্ষেত্রে কি করবে? সেই একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে হাইড্রোজেন কি করবে? যদি হাইড্রোজেনকে যদি এখানে বসাও, তাহলে হাইড্রোজেন দেখা যাচ্ছে সে একটা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কিন্তু তার ভিতরে রয়েছে। কিভাবে রয়েছে? এই যে হাইড্রোজেনের
একটা ইলেকট্রন রয়েছে, সে যদি আরেকটা ইলেকট্রন নিয়ে আসতে পারে তাহলে তার প্রথম কক্ষপথ কিন্তু পূর্ণ হয়ে যাবে। তাহলে সে একটা ইলেকট্রন গ্রহণ করলেই তো তার পূর্ণ হয়ে যায়। তাহলে এই যে গ্রহণ করার যে প্রবণতাটা, সেটার সঙ্গে গ্রুপ 17 নম্বরের যে মৌলগুলো রয়েছে সেগুলোর মিল রয়েছে। হ্যালোজেন মৌলের অবশ্যই মিল রয়েছে। কেন মিল রয়েছে? কারণ হ্যালোজেন মৌলে একটা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা রয়েছে এবং হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা রয়েছে। তাহলে একই সঙ্গে তুমি বলতে পারো যে হাইড্রোজেন 1 নম্বর গ্রুপ এবং 17 নম্বর গ্রুপের ধর্ম প্রদর্শন করে। তো এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে হাইড্রোজেন 1 নম্বর গ্রুপ ক্ষার ধর্ম এবং 17 নম্বর গ্রুপ হ্যালোজেন মৌল, এই দুইটা গ্রুপের ক্ষেত্রে ক্ষার ধর্মটা অধিক প্রদর্শন করে, যার ফলে হাইড্রোজেনের অবস্থান কিন্তু 1 নম্বর গ্রুপে দেওয়া হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে হাইড্রোজেনকে কেন 1 নম্বর গ্রুপে রাখা হয়েছে, 17 নম্বর গ্রুপে রাখা হয়নি। বুঝতে পারছি? অবশ্যই বুঝতে পারছি। 17 নম্বর গ্রুপে কি একটা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা রয়েছে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা রয়েছে। 1 নম্বর গ্রুপে কি সবারই একটা ইলেকট্রন করে দান করে দেওয়ার প্রবণতা রয়েছে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন দান করে দেওয়ার প্রবণতা রয়েছে। তাহলে 1 নম্বর এবং 17 নম্বর গ্রুপের সঙ্গে হাইড্রোজেনের ধর্মে মিল রয়েছে, তাই না? তাহলে সেই অনুযায়ী যেহেতু ক্ষার ধর্মী অধিক প্রদর্শন করছে, সেহেতু হাইড্রোজেনকে 1 নম্বর গ্রুপে রাখা হয়েছে। তো আশা করি এটা বুঝতে পারছি। এবার যদি আমরা আসি হিলিয়ামের ক্ষেত্রে, তো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি তাহলে দেখো হিলিয়াম 2, হিলিয়াম 2, তার ইলেকট্রন বিন্যাস 1s2। তাহলে ইলেকট্রন বিন্যাস এটা। তাহলে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী হিলিয়ামের চিত্রটা কেমন হচ্ছে? হিলিয়ামের চিত্রটা হচ্ছে এরকম। তাহলে এর যে প্রথম কক্ষপথ, এটা কিন্তু দুইটা ইলেকট্রন দ্বারা কিন্তু পূর্ণ রয়েছে, তাই না? তো এর অবস্থান, আমরা যদি হিলিয়ামের অবস্থান নির্ণয় করি সেই ক্ষেত্রে আমরা দেখব যে এর সবচেয়ে বাহিরের শক্তি স্তর 1, তাহলে এটা 1 নম্বর পর্যায়ের মৌল। এবং আমরা জানি সবচেয়ে বাইরের শক্তি স্তরে যদি শুধুমাত্র s অরবিটাল থাকে, তাহলে s অরবিটালে ইলেকট্রন সংখ্যা হবে তার গ্রুপ সংখ্যা। তাহলে s অরবিটালে কয়টা ইলেকট্রন রয়েছে? 2টি ইলেকট্রন রয়েছে। তাহলে এর গ্রুপ সংখ্যা কত হবে? 2। তার মানে গ্রুপ সংখ্যা এই যে 2, এই জায়গাটায় কিন্তু হিলিয়ামের অবস্থান হওয়ার কথা, কিন্তু এই জায়গায় না দিয়ে হিলিয়ামকে কিন্তু 18 নম্বর গ্রুপে রাখা হয়েছে। কেন 18 নম্বর গ্রুপে রাখা হয়েছে? তাহলে দেখো, পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণী অবস্থান নির্ণয়ের যে টেকনিকটা রয়েছে, যে নিয়মটা রয়েছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু হিলিয়ামের অবস্থান হয় নাই, তাই না? সেই নিয়ম অনুযায়ী যদি হইতো তাহলে কিন্তু এই জায়গায় হিলিয়ামকে বসানো হইতো। তাহলে সেই নিয়ম অনুযায়ী এটা বসানো হয় নাই, তাহলে এটা অবশ্যই পর্যায় সারণীর ব্যতিক্রম, তাই না? তো কেন হিলিয়ামকে 2 নাম্বার গ্রুপে না বসায় 18 নম্বর গ্রুপে বসানো হয়েছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো, 2 নাম্বার গ্রুপের মৌলগুলা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, যেমন বেরিলিয়াম, ঠিক আছে, বেরিলিয়াম 4, তাহলে এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2। তাহলে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষপথে 2টা, কিন্তু দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকার কথা? 8টা। দেখো আমি যদি চিত্র মাধ্যমে শিখাই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, হ্যাঁ 2টা আছে। দ্বিতীয় কক্ষপথে আছে কয়টা? 2টা ইলেকট্রন। কিন্তু এই ক্ষেত্রে তার কিন্তু আরো 6টা ইলেকট্রন দরকার। তাহলে 6টা ইলেকট্রন সে গ্রহণ না করে 2টা ইলেকট্রন কি করবে? ত্যাগ করে দিবে। তাহলে হিলিয়াম যখন 2টা ইলেকট্রন ত্যাগ করে দিবে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কিন্তু সে কি হবে, সরি, বেরিলিয়াম সেই ক্ষেত্রে কি হবে? ধনাত্মক আয়নে পরিণত হবে। তাহলে বেরিলিয়াম কি করলো? 2টা ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে কিসে পরিণত হলো? বেরিলিয়াম 2+ আয়নে কিন্তু পরিণত হলো, তাই না? তাহলে ধনাত্মক আয়নে বেরিলিয়াম পরিণত হইতেছে। কিন্তু আমরা যদি হাইড্রোজেনের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে হিলিয়ামের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, তাহলে হিলিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে? যে হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়াম কিন্তু ইলেকট্রন ত্যাগও করছে না, ইলেকট্রন গ্রহণও করছে না। কেন ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতেছে না? কারণ তার কক্ষপথ তো, প্রথম কক্ষপথ 2টা ইলেকট্রন দ্বারা পূর্ণ, সেই ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তার ভিতরে নাই, আবার ত্যাগ করে দেওয়ার প্রবণতাও তার ভিতরে নাই। তাহলে হিলিয়াম একটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম কি একটা নিষ্ক্রিয় গ্যাসের ধর্ম প্রদর্শন করছে। তাহলে নিষ্ক্রিয় গ্যাস সে ধর্ম প্রদর্শন করায় এটাকে গ্রুপ 18তে রাখা হয়েছে। এখন গ্রুপ 18তে কেন রাখা হয়েছে? কারণ গ্রুপ 18 যে মৌলগুলো রয়েছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস ধর্মী। তো এগুলো হচ্ছে ইলেকট্রন গ্রহণও করে না, এগুলো ইলেকট্রন ত্যাগও করে না। কিভাবে বুঝবো ইলেকট্রন গ্রহণ করে না, ইলেকট্রন ত্যাগ করে না? আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কিন্তু বলে দিতে পারবো। তাহলে আমরা যদি নিয়নের ইলেকট্রন বিন্যাসটা করি, তাহলে নিয়ন কত? নিয়ন 10। তাহলে নিয়নের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2 2s2 2p6, দেখো 2 8 10টা আছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে 2টা 8টা ইলেকট্রন। তাহলে এই নিয়নের যদি আমরা চিত্রটা আঁকি, তাহলে দেখো প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন দ্বারাই কিন্তু পূর্ণ। 1 2 3 4 5 6 7 8। তাহলে
নিয়নের কি ইলেকট্রন গ্রহণ করার কোনো প্রবণতা আছে? সে কি ইলেকট্রন গ্রহণ করবে বাইরে থেকে? অবশ্যই করবে না। আবার সে কি ইলেকট্রন ত্যাগ করবে? করবে না, কারণ তার দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন দ্বারা পূর্ণ। ঠিক একইভাবে যদি আমরা আর্গনের ক্ষেত্রে লক্ষ্য করি, সেই ক্ষেত্রে দেখবা যে আর্গন, আর্গনের তৃতীয় যে কক্ষপথ রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু তার ইলেকট্রন দ্বারা পূর্ণ রয়েছে। ঠিক আছে, আমি আর করাইলাম না, তোমরা জাস্ট করে নিবা যদি সন্দেহ থাকে মনের ভিতরে। তো যেই ক্ষেত্রে তার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা নাই, ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা নাই, সেটা কোন সারণী? সেটা হচ্ছে 18 নম্বর গ্রুপের মৌল, নিষ্ক্রিয় গ্যাস, তাই না? তো নিষ্ক্রিয় গ্যাস ধর্মের সাথে যেহেতু তার মিল রয়েছে, সেহেতু হিলিয়ামকে 18 নম্বর গ্রুপে অবস্থান দেওয়া হয়েছে। তো আশা করি যে হিলিয়ামকে কেন 18 নম্বর গ্রুপে অবস্থান দেওয়া হয়েছে তোমরা এটা বুঝতে পারছো। তো আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সারি। তো দেখো, ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সারি যদি আমরা লক্ষ্য করি, সেই ক্ষেত্রে আমরা যদি পর্যায় সারণীর ছকটা দেখি, সেই ক্ষেত্রে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সারি কোনটা? এই যে এটা হচ্ছে ল্যান্থানাইড সারি এবং এটা হচ্ছে অ্যাক্টিনাইড সারি। এই ক্ষেত্রে হচ্ছে 6 নম্বর গ্রুপের 3 নম্বর, 6 নম্বর পর্যায়ের 3 নম্বর গ্রুপে ল্যান্থানাইড এবং 7 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে ল্যান্থানাইডের, তো অ্যাক্টিনাইডের অবস্থান, তাই না? তো এই সারির মৌলগুলো দেখবা তোমার নিচে দেওয়া আছে এইভাবে দিয়ে, হ্যাঁ, এইভাবে দিয়ে কিন্তু নিচে তোমার দেওয়া আছে। এটা হচ্ছে ল্যান্থানাইড, এটা হচ্ছে অ্যাক্টিনাইড। তো এই সারিগুলা ব্যতিক্রম কেন? কারণ এইগুলোকে যদি তোমার এইখানে রাখা হইতো, তাহলে পর্যায় সারণীর সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে যেত। কারণ এই যে এত বড় সারণী, এটা যদি এইভাবে সাজা সাজা লেখে, তাহলে এটার ভিতরে একটা বিশাল গ্যাপ হয়ে যেত, তাই না? তাহলে যার ফলে পর্যায় সারণীর যে ছকটা রয়েছে সেটার কিন্তু সৌন্দর্য সে হারায় ফেলতো, যার মাধ্যমে এটাকে ব্যতিক্রম ভাবে সাজানো হয়েছে। তাহলে আশা করি আমরা হচ্ছে ব্যতিক্রম যেগুলো রয়েছে সেগুলো বুঝতে পারছি। ব্যতিক্রম কি রয়েছে? হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে, ল্যান্থানাইড সারি এবং অ্যাক্টিনাইড সারি। আশা করি এটা তোমরা একেবারে ক্লিয়ার হয়ে গেছো। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।